সকলকে দ্য ড্রোনাস প্ল্যাটফর্মে স্বাগত জানাচ্ছি। আজকে আবার আমরা শুরু করব চাইল্ড সাইকোলজি। চাইল্ড সাইকোলজির থিওরিজ, পিয়াজের কগনিটিভ ডেভেলপমেন্টের থিওরি আমরা আগের দিন পড়েছি। তোমরা ভিডিওসগুলো চেক করে নিতে পারবে আগে গিয়ে, যদি দেখে না থাকো। আজকে আমরা পড়ব কলবার্গের থিওরি অফ মরাল ডেভেলপমেন্ট। কলবার্গের থিওরি অফ মরাল ডেভেলপমেন্ট পড়ার আগে একটু জেনে নেব হু ওয়াজ কলবার্গ। কলবার্গ, ওনার নাম ছিল লরেন্স কলবার্গ। কি নাম ছিল? লরেন্স কলবার্গ। নাও হি ওয়াজ অ্যান আমেরিকান প্রফেসর অফ সাইকোলজি। আমি লিখে দিচ্ছি এখানে, সো আমরা একবারে লিখছি আমেরিকান সাইকোলজিস্ট। ওকে, উনি পিয়াজের যে থিওরিটা কগনিটিভ ডেভেলপমেন্টের, অর্থাৎ জ্ঞানমূলক বৃদ্ধির যে তত্ত্ব পিয়াজে দিয়েছিলেন, জিন পিয়াজে, সেই তথ্য খুব ভালো করে পড়েছিলেন এবং উনি ওনার পিএইচডি থিসিসে কিন্তু আরও নতুন কিছু ডেভেলপ করার উদ্দেশ্যে পিয়াজের থিওরিটাকে বারবার পড়ছিলেন। এবং পিয়াজের থিওরির মধ্যে যে অটোনমির পার্টটা ছিল, সেই অটোনমিটা যেখানে বলা হচ্ছিল যে মরাল ডেভেলপমেন্টটা কখন আসবে এবং একটি বাচ্চার বা একটি শিশুর মরাল ডেভেলপমেন্টটা কিন্তু নির্ভর করছে তার ব্যক্তি যে নৈতিকতা, তার উপর তার যে ডেভেলপ করবে এই নৈতিক সেন্সটা, তার জ্ঞানমূলক বৃদ্ধি হলেই, কগনিটিভ ডেভেলপমেন্ট হলে, সেই মরাল ডেভেলপমেন্টকে কিন্তু উনি আবার করে স্টাডি করার জন্য কিন্তু উনি এই পিএইচডি থিসিসটা করেছিলেন। ওনার থিসিসটা ছিল মরাল ডেভেলপমেন্টের উপরে। ওকে, এবং মরাল ডেভেলপমেন্টটা উনি শুধু স্টাডি করেছেন তা নয়, পুঁথিগতভাবে উনি কিন্তু এটা নিয়ে যথেষ্ট এক্সপেরিমেন্টও করেছেন। এবার পিয়াজে কি বলেছিলেন? কনসিস্টেন্ট উইথ পিয়াজে লরেন্স কলবার্গ বলেছেন যে শিশুরা কোনভাবে চিন্তন করে, শিশুরা চিন্তন করে সবসময় তাদের পূর্ব অভিজ্ঞতার মাধ্যমে। শিশুরা চিন্তন করে তাদের পূর্ব অভিজ্ঞতার মাধ্যমে এবং যেগুলো ইনক্লুড করে মরাল কনসেপ্টস বা নৈতিক ধারণাগুলো। কি কি ধারণা? জাস্টিস, ন্যায়, রাইটস, অধিকার, ইকুয়ালিটি, সাম্য এবং হিউম্যান ওয়েলফেয়ার, মানবের জনস্বার্থ বা মানব স্বার্থ। তো লরেন্স কলবার্গ সম্বন্ধে আমরা এইটুকু আজকে জানলাম। এরপর নেক্সট স্লাইডে আমরা চলে যাব। He used Piaget's storytelling technique to tell people stories involving moral dilemmas. এবার নতুন আমরা একটা পেলাম, কি পেলাম? moral dilemmas, অর্থাৎ moral dilemma অর্থাৎ নৈতিক দ্বন্দ্ব। নৈতিক দ্বন্দ্ব আমি লিখে দিচ্ছি, সুবিধা হবে। ওকে, নৈতিক দ্বন্দ্ব। মানুষের কাছে উনি পৌঁছে যেতেন বিভিন্ন রকম গল্প শোনাবার উদ্দেশ্যে এবং এই টেকনিকটা পিয়াজের থেকে উনি নিয়েছেন। শুনিয়ে উনি একটি মানুষকে দ্বন্দ্বের মধ্যে ফেলে দিতেন, নৈতিক দ্বন্দ্বের মধ্যে। এবং এই প্রত্যেকটা ক্ষেত্রে উনি দেখতেন যেমন যে কোনো অধিকারের ব্যাপারে যদি আসতো তখন কিন্তু আনফেয়ার অ্যাটেম্প যেন না হয়। এবং ওয়ান অফ দ্য বেস্ট নোন কোলবার্গের স্টোরি হচ্ছে হাইন্স ডাইলেমা। হাইন্স বা হেইন্স ডাইলেমা। হেইন্স ডাইলেমা অর্থাৎ হেইন্সের কোনো ডাইলেমা। হেইন্স ছিলেন ইউরোপের কোনো একটি জায়গার একজন বাসিন্দা এবং এই যে গল্পটা হেইন্স ডাইলেমাটা, এটা আমরা এখন একটু দেখব। Heinz's wife was dying from a particular type of cancer. Doctors said a new drug might save her. The drug had been discovered by a local chemist and Heinz tried desperately to buy some. But the chemist was charging 10 times the money it cost to make the drug, and this was much more than Heinz could afford. Heinz could only raise half the money even after help
from family and friends. He explained to the chemist that his wife was dying and asked if he could have the drug cheaper or pay the rest of the money later. The chemist refused, saying that he had discovered the drug and was going to make money from it. The husband was desperate to save his wife, so later that night he broke into the chemist and stole the drug. Hence, এই ভদ্রলোকের ওয়াইফ, তার স্ত্রী খুব অসুস্থ ছিল, দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত ছিল এবং তার একটি ওষুধ খুব দরকার, এবং উনি যে ওষুধের দোকানে গেছেন সেই ওষুধের দোকানে এই ওষুধটার দাম 10 গুণ বেশি চেয়েছে। এবার হেইন্সের অত ক্ষমতা ছিল না অত টাকা দিয়ে ওই ওষুধটা কেনার। ও অনেক রিকোয়েস্ট করার পর বাড়ির ফ্যামিলি মেম্বার্স এবং বন্ধু বান্ধব থেকে ও যেই দাম তার অর্ধেকটা টাকা সে কালেক্ট করতে পেরেছিল। তারপরেও গিয়ে যখন সে কেমিস্টকে রিকোয়েস্ট করে ওষুধটা দেওয়ার জন্য তার মৃতপ্রায় স্ত্রীর উদ্দেশ্যে, তখনও কিন্তু সেই ভদ্রলোক, সেই কেমিস্ট দোকানদার দেয়নি। কেন? বলেছে যে এটি ওষুধটা আমার আবিষ্কার এবং আমি এত কম টাকায় ওষুধটা দিতে পারবো না। তখন এই হেইন্স এত ডেসপারেট হয়ে গেছিল তার স্ত্রীকে বাঁচানোর জন্য, ওই ওষুধটা নেওয়ার জন্য, রাতের বেলায়, রাতের অন্ধকারে সে সেই কেমিস্টের দোকানকে ভেঙে সেই ওষুধটি চুরি করে আনে। তো এই যে কেসটা হলো, হেইন্স যে চুরি করে আনলো, এই চুরি করা কি ঠিক? এবার আমরা এই কোয়েশ্চেন্সগুলো যেগুলো কোহলবার্গ স্টাডি করেছিল সেই কোয়েশ্চেন্সগুলো দেখব। শুড হেইন্স হ্যাভ স্টোলেন দ্য ড্রাগ? হেইন্সের কি এই চুরি করাটা ঠিক হয়েছে, ওষুধ চুরিটা? Would it change anything if Haynes did not love his wife? যদি কি এটা কোনো ম্যাটার থাকবে বা কিছু চেঞ্জ করবে যদি হেইন্স তার স্ত্রীকে ভালোই না বাসে? What if the person dying was a stranger? Would it make any difference? যদি যে মারা যাচ্ছে হাইন্সের কাছে সে তার স্ত্রী না হয় অন্য কেউ হতো, একজন অপরিচিত ব্যক্তি হতো, তাহলে কি ওই ব্যাপারটা কিছু হতো যে মারা গেলে তার কিছু যায় আসবে না, এরকম কোনো ব্যাপার? নাকি should the police arrest the chemist for murder if the woman died? নাকি পুলিশ যেহেতু কেমিস্ট তাকে ওষুধটি দেয়নি তার জন্য মহিলাটি মারা গেছে, এই অপরাধে, মার্ডার করার অপরাধে বা মহিলা মারা গেছে তার জন্য, ওষুধ না পাওয়ার জন্য, তার জন্য কেমিস্টকে অ্যারেস্ট করবে? এবার এই চারটা প্রশ্ন হচ্ছে, এই প্রশ্নগুলো কোহলবার্গ তার থিসিসে সে কোয়েশ্চেন রেখেছিল। এবার পরেরটায় আসছি। উনি এই প্রশ্নগুলো রেখে উনি যেটা স্টাডি করেছিলেন, যেটা এক্সপেরিমেন্ট করেছিলেন, সেটি হচ্ছে 72 জন শিশুর উপর বা বয়েজের উপর, 72 বয়েজের ওপর সে কিন্তু এই এক্সপেরিমেন্টটা করেছিল। তাদের বয়স কত ছিল? 10 থেকে 16 বছর, এবং প্রত্যেককে 2 ঘন্টা করে সময় দেওয়া হয়েছিল এই প্রশ্নর উত্তরগুলো দেওয়ার জন্য। কারণ যখনই এই প্রশ্নের উত্তরগুলো তারা দিতে যাবে তখন কিন্তু তারা কোন স্তরে উপনীত হবে? মরাল ডাইলেমা, নৈতিক দ্বন্দ্ব। ওকে, তো কোহলবার্গ কিন্তু যখন দেখলো যে স্টুডেন্টসরা বা ছেলেরা যে কোন রিজনটা দিচ্ছে, মানে যে অ্যাকশনসগুলো হয়েছে সেটা রাইট অর রং, শুধু সেটা না, তাদের পিছনে সেই ছেলেগুলো কি রিজনস দিল যে কেন তারা কোনো কোয়েশ্চেনের উত্তরটাকে তারা সঠিক বলছে এবং কোনো উত্তরটাকে তারা ভুল বলছে, এটা করা ঠিক হয়েছে, এটা করা ভুল হয়েছে। কোহলবার্গের শুধু ওটা দেখাই উদ্দেশ্য ছিল না, যদি ওষুধটা হেইন্স চুরি করে ঠিক করে তাহলে কেন করেছে, সেই ছেলের মতে সেই 72 জন ছেলেগুলি কি লিখেছে, কেন করেছে, সেটা ঠিক কেন, সেটা যদি হেইন্স ভুল করে থাকে তাহলে ভুলটা কেন, সেই রিজনসগুলোকে কিন্তু উনি খুব গভীরভাবে স্টাডি করেছিলেন। এবার আরেকবার করে বলে দিচ্ছি, নৈতিক দ্বন্দ্ব, মরাল ডাইলেমা খুব ইম্পর্টেন্ট, এবং কোহলবার্গ কিন্তু বলেছেন যে শিশুদের নৈতিক বিকাশে জ্ঞানমূলক দ্বন্দ্বের বিশেষ ভূমিকা দেখা যায়। অর্থাৎ এই যে ডাইলেমাটা, মরাল ডাইলেমা বা কগনিটিভ ডাইলেমা বা জ্ঞানমূলক দ্বন্দ্ব, এই দ্বন্দ্ব কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে কিসের জন্যে?
মরাল ডেভেলপমেন্টের জন্য, মরাল ডেভেলপমেন্টের জন্য, নৈতিক বিকাশের জন্যে। যেমন ধরো কোনো ব্যক্তি জানে যে মিথ্যা কথা বলা পাপ এবং কেউ পাপ করলে অবশ্যই তার শাস্তি হবে, কিন্তু যখন এমন সময় হয় যে সেই ব্যক্তি আবার দেখছে অন্য কেউ মিথ্যা কথা বলেও সে লাভবান হচ্ছে, তখন কিন্তু তার মধ্যে একটি দ্বন্দ্ব দেখা দেয়। সেই দ্বন্দ্বকেই কিন্তু এখানে জ্ঞানমূলক দ্বন্দ্ব বলা হচ্ছে এবং নীতিবোধ এই জ্ঞানমূলক দ্বন্দ্বের কিন্তু অবসান ঘটায়। নীতিবোধ মানে মরাল ডেভেলপমেন্ট হলেই কিন্তু এই দ্বন্দ্বটা একদম ঘুচে যাবে এবং তখন কিন্তু ব্যক্তির মধ্যে এই ডেভেলপমেন্টটা হবে। ক্লিয়ার? পরের যে পয়েন্টটা, তাহলে এখানে তিনটে কনসেপ্ট আমি পড়বো, আগে পড়ে নিচ্ছি তারপরে আবার লিখছি, মানে বলে নিই আগে। তারপর আসছে ভূমিকা গ্রহণ। নেক্সট পয়েন্ট কি? প্রথমটা হচ্ছে মরাল ডাইলেমা বা জ্ঞানমূলক, প্রথমটা হচ্ছে জ্ঞানমূলক দ্বন্দ্ব, যেটাকে আমরা ইংরেজিতে মরাল ডাইলেমা বলছি। পরেরটা আসছে ভূমিকা গ্রহণ। ঠিক আছে, ভূমিকা গ্রহণ। কহলবার্গের মতে কিন্তু এই ভূমিকা গ্রহণের যে ক্ষমতা সেটি কিন্তু পয়েন্ট অফ ভিউ বা অন্যের দৃষ্টিভঙ্গিকে মর্যাদা দেওয়া। যে কোনো পরিস্থিতিতে মানুষ যখন অন্যের দৃষ্টিভঙ্গির মর্যাদা দেয় তখন কিন্তু মানুষ সেই ব্যক্তির ভূমিকা গ্রহণ করে এবং এই ভূমিকা গ্রহণের ক্ষমতাটাই কিন্তু খুব ইম্পর্টেন্ট। ফর এক্সাম্পল যদি বলি, তাহলে যে কোনো ব্যক্তির ভূমিকা গ্রহণ করার যে ক্ষমতা যার যত বেশি থাকে সে কিন্তু অন্যের মমতাকে গভীরভাবে যেমন উপলব্ধি করতে পারে, আবার অন্যের কষ্টটাকেও সে উপলব্ধি করতে পারে এবং কিন্তু এইভাবে যার যত বেশি উপলব্ধি হবে তার কিন্তু নৈতিক বিকাশের সম্ভাবনা ততটাই বেশি থাকবে। যার ভূমিকা গ্রহণের ক্ষমতা যত বেশি থাকবে তার নৈতিক বিকাশ তত বেশি হবে। কোহলবার্গের মত অনুযায়ী আবার নৈতিক বিকাশের তিনটি প্রধান উপাদান আছে। ঠিক আছে, তো প্রধান উপাদানগুলো কি? তিনটি প্রধান উপাদান কিসের? মরাল ডেভেলপমেন্টের বা নৈতিক বিকাশের। প্রথমটা জ্ঞানমূলক দ্বন্দ্ব, পরেরটা ভূমিকা গ্রহণ এবং 3 নম্বরটা কি? জ্ঞানমূলক বিকাশ। এই তিনটা যদি হয় তাহলেই কিন্তু নৈতিক বিকাশ সম্ভব এবং এর মধ্যে বলে রাখি এই তিনটি কিন্তু পরস্পরের ক্ষেত্রে কিন্তু নির্ভরশীল, পরস্পর একে অপরের উপর কিন্তু পরস্পর নির্ভরশীল। ওকে, এগুলো কিন্তু ইন্টারডিপেন্ডেন্ট, এগুলো সেলফ ডিপেন্ডেন্ট নয়, এগুলো ইন্টারডিপেন্ডেন্ট এবং এগুলোর মধ্যে কিন্তু মিথস্ক্রিয়া সাপেক্ষ এবং এদের মধ্যে কিন্তু মিথস্ক্রিয়া হয়, অর্থাৎ তিনটির সাথে তিনটির কিন্তু ইন্টারঅ্যাকশন হয়। ওকে, মিথস্ক্রিয়া সাপেক্ষ। আমি এখানে পয়েন্টটা লিখে রাখলাম, তোমরা নোট করে নেবে খাতায়। তো 72 বয়েজ, 72 জন ছেলের উপরে 10 থেকে 16 বছর, যাদের বয়স 16 বছরের নিচে, 16 বছরের উপরে নয়, 16 বছরের নিচে 10 থেকে 16 জনের ওপর এই এক্সপেরিমেন্টটা উনি করেন এবং এখানে মরাল ডাইলেমার উনি তিনটি উপাদানের কথা বলেন। প্রধান তিনটি উপাদানের মধ্যে প্রথমটি হলো জ্ঞানমূলক দ্বন্দ্ব, সেকেন্ড হলো ভূমিকা গ্রহণ, থার্ড হলো জ্ঞানমূলক বিকাশ। এবার চলে আসছি এরপর উনি কিন্তু তিনটি লেয়ার স্টেজকে, তিনটি ডিস্টিংক্টিভ লেভেলস অফ মরাল রিজনিংকে উনি চিহ্নিত করেন। ওকে, জ্ঞানমূলক বিকাশের মধ্যেই কিন্তু নৈতিক যে তর্ক সেটা কিন্তু আসছে, নৈতিক তর্ক হলেই কিন্তু সেখানে বিকাশ আসবে। তো এবার তিনটি স্টেজে উনি ভাগ করেন। প্রথমটি হচ্ছে প্রি কনভেনশনাল প্রাক প্রথাগত পর্যায়, পরেরটি হচ্ছে বা দ্বিতীয়টি হচ্ছে কনভেনশনাল প্রথাগত পর্যায় এবং তৃতীয়টি হচ্ছে পোস্ট কনভেনশনাল উত্তর প্রথাগত পর্যায়।
এবং এই প্রত্যেকটির কিন্তু দুটো করে সাব স্টেজ আছে, দুটো করে স্তর আছে। এবার এর কোনো একজন ব্যক্তি এই স্তর থেকে কিন্তু এই স্তরে উপনীত হতে পারবে না, বা এই স্তর থেকে এই স্তর হয়ে এই স্তরে যেতে পারবে না। মানে 1 থেকে পোস্ট কনভেনশন হয়ে কনভেনশনাল হয়ে প্রি কনভেনশন নট পসিবল, কনভেনশনাল স্তর থেকে প্রি কনভেনশন হয়ে পোস্ট কনভেনশনাল নট পসিবল। অর্থাৎ এই যে সিকোয়েন্সটা আছে, এই সিকোয়েন্স অনুযায়ী বা এই অর্ডার অনুযায়ী কিন্তু একজন ব্যক্তি তার নৈতিক বিকাশের ক্ষেত্রে অগ্রসর হয়। এবং আরেকটা ইম্পর্টেন্ট কথা, যে সকলের যে সবকটা স্টেজ ডেভেলপ হবে তাও কিন্তু নয়, সকলে কিন্তু এই শেষ স্টেজ অবধি পৌঁছাতে পারেন না। এবার কোলবার্গের স্টেজেস অফ মরাল ডেভেলপমেন্ট। প্রি কনভেনশনাল এই ক্ষেত্রে moral reasoning is especially common in children and is expected to occur in animals. moral reasoning তারা সবকিছুর ক্ষেত্রে একটা রিজনের খোঁজে, এবং although adults can also exhibit this level of reasoning. এবার এই ক্ষেত্রে কি হয়, মরাল এই ডেভেলপমেন্ট যেটা হচ্ছে এই সময়, সেটা কি বলবো, শিশুর নৈতিক আচরণ এখানে খুব স্বার্থ দ্বারা নিয়ন্ত্রিত হয়। কারণ এখানে স্বার্থটা খুব ব্যক্তিকেন্দ্রিক, মানে এই স্তরটা খুব ব্যক্তিকেন্দ্রিক, সেখানে খুব স্বার্থটা ওরা দেখে প্রি কনভেনশনাল স্টেজে। স্টেজ 1টা কি? স্টেজ 1 হচ্ছে এই প্রি কনভেনশনালিটি স্টেজ। এই প্রি কনভেনশনাল বা প্রাক প্রথাগত যে স্তর, সেই স্তরের মধ্যে আবার দুটো স্তর আছে। প্রথম স্তরটা কি? ওবিডিয়েন্স অ্যান্ড পানিশমেন্ট ড্রিভেন। অর্থাৎ একটা হচ্ছে যেটা ওবিডিয়েন্ট, মানে কথা মানবে, শিশুরা কথা শুনবে এবং মানবে, মান্যতা দেবে। এবং আরেকটি হচ্ছে শাস্তিমূলক। যেমন ইন্ডিভিজুয়ালস ফোকাস অন ডিরেক্ট কনসিকুয়েন্সেস অফ দেয়ার অ্যাকশন অন দেমসেলফ। তারা যদি কোনো রকম ভালো কিছু করে তাহলে তারা সেটা ওবিডিয়েন্টলি পালন করবে, এবং তারা যদি কোনো ভুল কাজ করে তারা সেটা পানিশমেন্ট পাবে। এইভাবে তাদের মধ্যে একটা অ্যাটিটিউড গ্রো করানো হয়। তো এর মধ্যে যেটা আসে, সেই তার মধ্যে মানে এই পর্যায়ে তারা কিন্তু অন্যের যে পয়েন্ট অফ ভিউ বা দৃষ্টিভঙ্গি, সেখানে কিন্তু তারা পৌঁছতে পারে না। অর্থাৎ এই ক্ষেত্রে, এই স্টেজ 1-এর ক্ষেত্রে কিন্তু ভূমিকা গ্রহণ সম্ভব নয়, ভূমিকা গ্রহণ কিন্তু পসিবল নয়। ঠিক আছে? An example of obedience and punishment driven morality would be a child refusing to do something because it is wrong and that the consequences could result in punishment. ঠিক আছে? কোনো শিশু যদি কিছু ভুল করতে না চায়, কিছু করতে না চায় এবং সেটা ও মনে করে ভুল, তার ক্ষেত্রে কিন্তু তার পানিশমেন্ট হবে, তার শাস্তি হবে। স্টেজ 2 সেলফ ইন্টারেস্ট ড্রিভেন। এখানে আত্মকেন্দ্রিকতা, এই স্তরটা হচ্ছে আত্মকেন্দ্রিকতা স্তর। ওকে, আত্মকেন্দ্রিকতার স্তর। এইখানে কিন্তু এই ক্ষেত্রটা মানে শিশুরা একে যদি দেখে কেউ একজন শিশু আরেকজনের বই ছিঁড়ে দিয়েছে, অপরজন শিশু কিন্তু তার মানে বন্ধুর বইটাও সে ছিঁড়ে দেবে। এই যে স্তরটা, মানে আমার কাছে যা আছে সেটা যেমন তোমার, এরকম একটা বলার যে প্রবণতা, ইফ আই হ্যাভ দিস টিফিন আই উইল শেয়ার উইথ ইউ, তাহলে কিন্তু ওই অপোজিট একটা মেন্টালিটিও কিন্তু এখানে অবজার্ভ করা যায়। এবং এখানে দেখা যায় যে স্টেজ 2-তে এখানে রিজনিংটা কিন্তু সেভাবে ডেভেলপ করে না, কিন্তু এখানে এই ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে ফর এক্সাম্পল, ইউ স্ক্র্যাচ মাই ব্যাগ অ্যান্ড আই স্ক্র্যাচ ইয়োর্স, মানে একটা অপোজিট টেন্ডেন্সি লক্ষ্য করা যায়। পরের স্টেজে আসছি কনভেনশনাল। এটা হচ্ছে প্রথাগত স্তর। এটা কোন বয়স থেকে কোন বয়স? 10 থেকে 13 বছর। প্রাক প্রথাগত পর্যায়টা ছিল 4 থেকে 10 বছর। এই স্টেজটা আসছে 10 থেকে 13 বছর পর্যন্ত। ঠিক আছে? এবার এই স্টেজে, এই বয়সের শিশুরা, শিশু বলবো না, এই স্তরে বালকরা ব্যক্তি
ব্যক্তি এবং সমাজ উভয় থেকেই সমর্থন প্রত্যাশা করে। তারা ব্যক্তির থেকেও সমর্থন প্রত্যাশা করে, তারা এক্সপেক্ট করে তাদের ফ্যামিলি মেম্বার্স তাদের সমর্থন করবে, স্কুল টিচার সমর্থন করবে, এবং তারা এক্সপেক্ট করে সমাজ সোসাইটিও তাদের কিন্তু এক্সপেকটেশনসগুলো ফুলফিল করবে। এবং এর মধ্যে কিন্তু যে দুটো স্টেজ আছে সেটি একটি থার্ড স্টেজ, একটি ফোর্থ স্টেজ। এবং এইখানে দেখা যায় যে শিশু যে কোনো ব্যক্তি কিন্তু যে কোনো নিয়ম, সেই নিয়মগুলোকে ফলো করার বা নিয়মগুলোকে মানার চেষ্টা করে। এই ক্ষেত্রে কিন্তু ওবে রুলস, এই ক্ষেত্রেটা কিন্তু ইন্ডিভিজুয়াল ওবে রুলস অ্যান্ড ফলো সোসাইটিজ নর্মস, যা নিয়ম আছে নিয়ম কানুনগুলো সে ফলো করার চেষ্টা করে, ইভেন ওয়েন দেয়ার আর নো কনসিকুয়েন্সেস ফর ওবিডিয়েন্স অর ডিসওবিডিয়েন্স। এমনকি এখানে যদি পানিশমেন্টে নাও থাকে তাও কিন্তু সকলে রুলসটা ফলো করে। এবার পরের ইয়েটায় আসছি, এখানে স্টেজ 3টায় চলে আসবো। স্টেজ 3তে বলছে গুড ইন্টেনশনস অ্যাজ ডিটারমাইন্ড বাই সোশ্যাল কনসেনসাস, অর্থাৎ অন্যদের অনুমোদনটা এখানে কিন্তু খুব ভাইটাল। অন্যদের অনুমোদন, এই স্তরের যে শিশুরা তারা কিন্তু সবসময় চায় তাদেরকে গুড বয় বা গুড গার্ল এই কথাগুলো তাদের বলা হোক, এটা তাদের প্রত্যাশা থাকে। এবং এই প্রত্যাশাতে বিচার করা হয় তাদের মরাল ডেভেলপমেন্টটা কতটা হচ্ছে, তাদের সম্পর্ক একজনের সাথে আরেকজনের কিভাবে ডেভেলপ হচ্ছে। এবং এখানে এক্সাম্পলের জন্য বলা হয়, যেমন আই ওয়ান্ট টু বি লাইকড অ্যান্ড থট ওয়েল অফ, শিশু মনে করে শিশুকে সকলে পছন্দ করবে এবং শিশু সম্বন্ধে সকলে ভালো চিন্তা করবে। অ্যাপারেন্টলি নট বিং নটি মেক্স পিপল লাইক মি, সো আই এম নট নটি, সো পিপল অর মাই টিচার্স মাই পেরেন্টস লাইকস মি। সো এই একটা ধারণা, এই একটা সোশ্যাল রোল কিন্তু স্টুডেন্টসদের মধ্যে বা ছাত্রদের মধ্যে এটা লক্ষ্য করা যায় এই সময়টায়। স্টেজ 4 অথরিটি অ্যান্ড সোশ্যাল অর্ডার, অথরিটি অ্যান্ড সোশ্যাল অর্ডার, এই সময়টা কিন্তু খুব ভাইটাল, কারণ এই সময়টা কিন্তু আইন দ্বারা নিয়ন্ত্রিত। আইন দ্বারা নিয়ন্ত্রিত, কারণ এই স্তরে নিয়ম নীতি কিন্তু খুব প্রাধান্য পায়। এই স্তরে আইন, সমাজ ব্যবস্থা, ধর্ম, তারপর নৈতিকতা, এসব কিছু আচরণকে কিন্তু নিয়ন্ত্রণ করে। কারণ সেন্ট্রাল আইডিয়া কি, যে often prescribe what is right or wrong. If one person violates a law, perhaps everyone would. Thus there is an obligation and a duty to uphold laws and rules. এখানে কিন্তু একটি দায়িত্ববোধ কিন্তু শিশুর মধ্যে তৈরি হয়, যেখানে সঠিকটাই মেনে চলার প্রবণতা লক্ষ্য করা যায়, আইন মেনে চলার প্রবণতা লক্ষ্য করা যায়। পরেরটা আসছে পোস্ট কনভেনশনাল, অর্থাৎ উত্তর প্রথাগত। উত্তর প্রথাগত এইটা আসছে 13 বছর বয়স এবং তার ঊর্ধ্বে, 13 and above, ওকে, 13 to above। এই ক্ষেত্রে কিন্তু প্রকৃত নৈতিকতা লক্ষ্য করা যায় এই স্তরে। এই ক্ষেত্রে কিন্তু একটি শিশু উপনীত হয় প্রকৃত নৈতিকতা, নৈতিকতার যে এক্স্যাক্ট মিনিং সেটাতে কিন্তু উপনীত হয়। এবং এই ক্ষেত্রে বা এই স্তরে কিন্তু নীতিবোধের যে ডেভেলপমেন্ট বা বিকাশ সেটা কিন্তু ঘটে, এবং অন্যের উপর শিশুরা যে এতদিন নির্ভর করত সেই নির্ভরশীলতাটা কিন্তু কমে যায়। অর্থাৎ গুড বয় আর গুড গার্ল এই যে কনসেপ্টটা ছিল, যেটা অন্যদের উপর নির্ভরশীল, সেই কনসেপ্টটা কিন্তু এই ক্ষেত্রে চলে যায়। তো এর প্রথম ইয়েটাই আসছি, ফার্স্ট অর্থাৎ ফিফথ স্টেজটা। এখানে হচ্ছে যে যুক্তি দ্বারা নিয়ন্ত্রিত বা আইন দ্বারা নিয়ন্ত্রিত, যেখানে রিজনিং খুব ইম্পর্টেন্ট। যুক্তি দ্বারা নিয়ন্ত্রিত, যুক্তি দ্বারা নিয়ন্ত্রিত, এই স্তরটা কিন্তু যুক্তি এবং আইন দ্বারা নিয়ন্ত্রিত। এখানে কিন্তু মানে
সকলের ভালো করার যে একটা উদ্দেশ্য, একটা নৈতিক যে মনোভাব, একটা নৈতিক বিচার, এইগুলো কিন্তু চলে আসে। একবার পুরোটা পড়ে দিচ্ছি। ইন স্টেজ 5 the world is viewed as holding different opinions, rights and values. Such perspective should be mutually respected as unique to each person or community. সকলের আলাদা আলাদা বিচার, সকলের আলাদা আলাদা ওপিনিয়ন, সকলের ওপিনিয়নকে কিন্তু মিউচুয়ালি রেসপেক্ট করতে হবে। এবং এখানে কিন্তু মানে লজ এর ভূমিকাটা একটু কম, এখানে লজ থেকে একটু ঊর্ধ্বে, মানে একটু ট্রান্সেন্ডেন্টালের দিকে। দোজ দ্যাট ডু নট প্রমোট দ্য জেনারেল ওয়েলফেয়ার শুড বি চেঞ্জড ওয়েন নেসেসারি, দ্যাট মিট দ্য গ্রেটেস্ট গুড ফর দ্য গ্রেটেস্ট নাম্বার অফ পিপল। এই স্তরে কিন্তু মানে সর্বজনের জন্য কিন্তু চিন্তা করা হচ্ছে, সর্বজন বিদিত কিন্তু এই স্তর। চলে আসছি 6 স্টেজে, যেটা হচ্ছে ইউনিভার্সাল এথিক্যাল প্রিন্সিপালস ড্রিভেন। ইউনিভার্সাল এথিক্যাল প্রিন্সিপাল যেটা হচ্ছে সর্বজনীন নীতি, সর্বজনীন নীতি বলেও খ্যাত। ওকে, এগুলো কিন্তু সব তোমাদের এমসিকিউ এর জন্য খুব ইম্পর্টেন্ট। সর্বজনীন নীতি, সর্বজনীন নীতির মধ্যে এখানে দেখা যাচ্ছে যে এই স্তরে যে অ্যাবস্ট্রাক্ট এথিক্যাল প্রিন্সিপালস গুলো আছে, যে রিজনিংস আছে, যে অ্যাবস্ট্রাক্ট আইডিয়াস আছে, সেই আইডিয়াস স্তরে কিন্তু একজন শিশু উপনীত হতে পারে। অনেকেই এই স্তরে কিন্তু আবার উপনীত নাও হতে পারে, কারণ এই স্তরটা হচ্ছে কঠিন স্তর। এই স্তরে কিন্তু সবার ভালো, সবার চিন্তা করার যে ক্ষেত্র, সেটা কিন্তু খুবভাবে প্রকাশ পায়। সুতরাং এই স্তরে যে সবাই উপনীত হবে তার কিন্তু কোনো মানে নেই, এই স্তরে সকলে উপনীত হতে পারে না। এবার পয়েন্টে আসছি, লিমিটেশনস অফ কোহলবার্গস মেথডস। কি কি লিমিটেশন আছে, কি কি ড্রব্যাক আছে? কোহলবার্গ তো এক্সপেরিমেন্টটা করেছেন, আমাদের মডেল ডেভেলপমেন্টের একটা থিওরিও দিয়েছেন, কিন্তু লিমিটেশনস কি কি আছে? দ্য ডাইলেমাস আর আর্টিফিশিয়াল। এই যে মরাল ডাইলেমা বা জ্ঞানমূলক দ্বন্দ্ব যেটা হচ্ছে, সেটা বলছে আর্টিফিশিয়াল, সেটা স্বাভাবিক নয়, সেটি আর্টিফিশিয়াল, সেটা করা হয়েছে, সেটি একটি ডাইলেমা। এখানে মানে হেইনসের যে স্টোরি বলে, স্টোরির পরিপ্রেক্ষিতে একটি কোয়েশ্চেনের সিরিজ ডিজাইন করা হলো, তো এই যে পুরো যে ডাইলেমাটা ক্রিয়েট করা হলো, এই ডাইলেমাটা রিয়েল নয়, এটা তো আর্টিফিশিয়াল, এটা তো রিয়েল ফ্যাক্টসের উপরে ইয়ে করা নয়, রিয়েল ফ্যাক্টসের উপরে ঘটনাটাকে সাজানো নয়, এটা হচ্ছে পুরোটা আর্টিফিশিয়াল ব্যাপার। তো তার জন্যই এটাকে আর্টিফিশিয়াল বলা হচ্ছে। নেক্সট, দ্য স্যাম্পল ইজ বায়াসড। ইয়েস, স্যাম্পল কি ছিল? উনার স্যাম্পল ছিল কতজন? 72 জন ছেলে, 72 ছেলে। এবার ছেলেদের যা আনসারিং টেকনিক বা রিজনিং হবে, গার্লসদের ক্ষেত্রে কিন্তু সেটা নাও হতে পারে। সো যেহেতু শুধুমাত্র বয়েস ছিল, ছেলে কেন্দ্রিক ছিল, তার জন্য কিন্তু এটা বায়াসড, এটা একতরফা, বায়াসড। নেক্সট, দ্য ডাইলেমাস আর হাইপোথেটিক্যাল, অর্থাৎ ডাইলেমাস গুলো, যেগুলো দ্বন্দ্বগুলো হয়েছে, সেই দ্বন্দ্বগুলো কিন্তু মন গড়া, মানে হাইপোথেটিক্যাল, অ্যাজিউমড, সেইগুলো কিন্তু অ্যাজাম্পশন, সেগুলো কিন্তু তার জন্যই বলছে নট রিয়েল। ওকে, অ্যাজাম্পশন, আমি ধারণা করে নিচ্ছি, মনে করে নিচ্ছি, সো দ্যাট আর নট রিয়েল, তার জন্যই কিন্তু বলছে ডাইলেমাসগুলো আর্টিফিশিয়াল। ওকে, তারপর পুয়ার রিসার্চ ডিজাইন, যে ডিজাইনে উনি করেছিলেন, যেই রকমভাবে উনি সেগমেন্ট করেছিলেন, অর্থাৎ 10 থেকে 16 বছরের নিচের বাচ্চাদের নিয়েছিলেন, যে রিসার্চ ডিজাইনের মধ্যে ছিল ওনার স্যাম্পলিং ডিজাইন যেটা ছিল, যে রিসার্চে উনি 2 ঘন্টা সময় দিয়েছিলেন ফর ইন্টারভিউ দ্য ইচ স্টুডেন্ট। তো এই যে ক্ষেত্রগুলো, এগুলো কিন্তু রিসার্চ ডিজাইন ছিল তার। তো দ্যাট ইজ অলসো কনসিডার্ড বাই সাম অফ দ্য নেক্সট রিসার্চার্স অ্যাজ poor. So therefore these are the basic limitations of Kohlberg's methods. So excuse me. So now we will go forward to the MCQ solving section. MCQ. Now these MCQs are basically the previous year CTET questions. So these are very important. Okay, তো আমরা solve করব। প্রথম question, according to Kohlberg, children approach thinking about right and wrong. শিশুরা অগ্রসর হয় তাদের চিন্তন ঠিক কি ভুলের ক্ষেত্রে। কোহলবার্গের মতে এটি অ্যাকর্ডিং টু দ্য কনটেক্সট, ইন দ্য সেম ওয়ে, কথাগুলি ভালো করে পড়বে, ইন দ্য সেম ওয়ে অ্যাট ডিফারেন্ট স্টেজেস,
ডিফারেন্টলি অ্যাট ডিফারেন্ট স্টেজেস অ্যাকর্ডিং টু পেরেন্টস। তা প্রথমটা হচ্ছে যে কনটেক্সট তার ওপর নির্ভর করবে, তারপর হচ্ছে একইভাবে চিন্তন করবে বিভিন্ন স্তরে, বিভিন্নভাবে চিন্তন করবে বিভিন্ন স্তরে, এবং চিন্তনটা হবে তাদের পেরেন্টস কেন্দ্রিক, পেরেন্টসের উপর নির্ভরশীল। তাহলে কোনটা কারেক্ট হবে? চিলড্রেন অ্যাপ্রোচ থিঙ্কিং অ্যাবাউট রাইট অ্যান্ড রং। দ্য কারেক্ট আনসার উইল বি ডিফারেন্টলি অ্যাট ডিফারেন্ট স্টেজেস। তারা এক নম্বর স্টেজে যেটা ভাববে, এক নম্বর স্টেজে যেটা ভাববে সেটা কিন্তু 5 নম্বর স্টেজে আলাদা ভাববে, একরকম ভাববে না কখনোই। নেক্সট, children in primary school follow which of the following stage as proposed by Kohlberg? Good interpersonal relationships, universal ethical principle, social contracts and individual rights, obedience and punishment orientation। অর্থাৎ এখানে প্রাইমারি স্কুলের কথা বলা হচ্ছে। প্রাইমারি স্টেজে কোন স্টেজে উপনীত হবে, শিশুরা কোন স্টেজে থাকবে তখন? স্টেজ 1, প্রাইমারিতে স্টেজ 1। ওবিডিয়েন্স অ্যান্ড পানিশমেন্ট, এটা স্টেজ 1। ওবিডিয়েন্স অ্যান্ড পানিশমেন্ট এটা কোন ইয়েতে আসছে? প্রি কনভেনশনাল, প্রি কনভেনশনাল এবং স্টেজ stage 1. Okay, next question. According to Kohlberg, the thinking process involved in judgments about questions of right and wrong is called, যে জাজমেন্ট করার যে থিঙ্কিং প্রসেস, সেটাকে রাইট এবং রং যখন বিচার করা হয় সেটাকে কি বলা হয়? মরাল কোঅপারেশন, মরাল ডাইলেমা, মরাল রিজনিং নাকি মরাল রিয়েলিজম? থিঙ্কিং প্রসেস, so that is moral reasoning. Next, Kohlberg's conventional level of morality roughly corresponds to which of Piaget's stages of moral development? ক্লাসে সবগুলো আজকে আলোচনা করেছি। প্রথমটা হেটেরোনমাস মরালিটি, পরেরটা অটোনমাস মরালিটি, প্রি মরাল পিরিয়ড, ইউনিভার্সাল মরালিটি। পিয়াজের কোন স্তরের সাথে কোহলবার্গের কনভেনশনাল লেভেল অফ মরালিটিটা ম্যাচ করে? উত্তরটা অটোনমাস morality. Next, and the last question for the day, you do this for me and I will do that for you. এই যে কথাটা, তুমি এটা আমার জন্য করো তাহলে আমি ওই ব্যাপারটা তোমার জন্য করে দেব, বা অন্য কাজ তোমার জন্য করে দেব। সো এটা হচ্ছে কোন স্তরের বৈশিষ্ট্য? প্রথমটা ইন্ডিভিজুয়ালিজম অ্যান্ড এক্সচেঞ্জ, পানিশমেন্ট অ্যান্ড ওবিডিয়েন্স ওরিয়েন্টেশন, গুড বয় গুড গার্ল ওরিয়েন্টেশন, সোশ্যাল কন্ট্রাক্ট ওরিয়েন্টেশন। এটি হচ্ছে ইন্ডিভিজুয়ালিজম অ্যান্ড এক্সচেঞ্জ, আত্মকেন্দ্রিকতার স্তর। তো এটাও কিন্তু প্রি কনভেনশনাল, এটাও কিন্তু প্রি কনভেনশনাল। সো আজকের ক্লাস আশা করি সকলে বুঝতে পেরেছো। এটি একেবারে বেসিক লেভেলের ক্লাস হলো, অ্যাডভান্স আরও ক্লাস তোমরা এর উপর পাবে নিশ্চয়ই আগামী দিনে। তো যদি আজকের ভিডিও তোমাদের কিছু শিখতে হেল্প করে, অবশ্যই একটি রিকোয়েস্ট করব সকলকে লাইক করার জন্য। প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এরকম আরও ভিডিও পাওয়ার জন্য, এবং শেয়ার করবে বন্ধু বান্ধবদের সকলকে দেখার জন্য। সো থ্যাংক ইউ সো মাচ।